জলাবদ্ধতা থেকে যানজট, ঢাকা ৬ আসনে অব্যবস্থাপনা নিত্য দুর্ভোগ, উন্নয়নের আশ্বাস সব দলের প্রার্থীদের। প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। নতুন চোরের হাত অবসর হুঁশিয়ারি জামায়াতের আমিরের। 2 দশক পরে রাতে চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান। অবশেষে জল্পনা কল্পনার অবসান, জামায়াত সহ 10 দলীয় জোটের প্রধানমন্ত্রী হতে পারেন জামায়াত আমির শফিকুর রহমান, ঘোষণা সার্জিস আলমের। মধ্যপ্রাচ্যে টানটান উত্তেজনা, পারস্য উপসাগরে যুদ্ধের ছায়া, ইরানের দিকে মার্কিন যুদ্ধজাহাজের বিশাল বহর, নজরদারি শুরু। এবং আইসিসিকে আগে না জানিয়ে সংবাদ সম্মেলন, বিসিবি সভাপতি বুলবুলের ওপর ক্ষিপ্ত আইসিসি বোর্ড সদস্যরা, দাবি পিটিআইয়ের। দুপুর 3টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। মশলা বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। রাজধানীর পুরান ঢাকার গুরুত্বপূর্ণ আসন ঢাকা ৬ যেন দীর্ঘদিন ধরেই অব্যবস্থাপনার বৃত্তে আটকে আছে। জলাবদ্ধতা থেকে যানজট, নিত্যদিনের এসব দুর্ভোগে অতিষ্ঠ এখানকার বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই সড়ক ডুবে যাওয়া, সরু রাস্তায় যানজট আর ড্রেনেজ সমস্যায় স্থবির হয়ে পড়ে স্বাভাবিক জীবন। এর সঙ্গে যোগ হয়েছে বিশুদ্ধ পানির সংকট, মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং অগ্নি নিরাপত্তার ঝুঁকি। নির্বাচন সামনে রেখে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও ভোটাররা এবার বাস্তব সমাধান চান। বিস্তারিত আব্দুল্লাহ আল কাউসারের রিপোর্টে। অর্থনীতি খারাপ আছে, ব্যবসা বাণিজ্য খারাপ আছে, রাস্তাঘাটের অবস্থা খারাপ আছে, মনে করেন যে চলাফেরার সমস্যা আছে। রাজধানীর ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা ঢাকা ৬, গেন্ডারিয়া, সিদ্দিক বাজার, ফুলবাড়িয়া ও নাজিরা বাজার গণবসতি, পুরনো অবকাঠামো আর বাণিজ্যিক ব্যস্ততায় সবসময় আলোচনায় থাকে এই আসন। তবে নির্বাচন এলেই সামনে আসে দীর্ঘদিনের জমে থাকা নাগরিক সংকট। এই এলাকায় সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা ও ড্রেনেজ। সামান্য বৃষ্টি হলেই অনেক সড়ক ডুবে যায়, বন্ধ হয়ে পড়ে স্বাভাবিক চলাচল। হ্যাঁ, এই বন্ধ হয়ে গেছে। এটা আমি নিজে বহুত খুশি গাড়ি আসবে, এই গাড়ি ইয়ে আসবে যাবে না। আমি এমনকি শিল্প মন্ত্রণালয় থেকে লোক দিয়ে আমি খবর পড়েছি, ওরা দিয়েছে অক্সিজেন লাগবে, ওই লাগবে, সাফ করে গেছে, আর কিন্তু কাজ হয়নি। পানি জলাবদ্ধতা যে ব্যাপারটা আছে, এই যে এইগুলি মনে করেন করছে, এখানে ভিতরে কি আছে কোনো পরিষ্কার পরিচিত হয়নি। সরু রাস্তা, অতিরিক্ত যান চলাচলের কারণে যানজট এখানে নিত্যদিনের বাস্তবতা। এর সঙ্গে যোগ হয়েছে বিশুদ্ধ পানির সংকট, মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, শিল্প বর্জ্যের পরিবেশ দূষণ এবং অগ্নি নিরাপত্তা ঝুঁকি। গ্যাসের ছিল মানে কেন অনেক থাকেই না বলতে, এত 3টা-4টা বাজে জায়গা হচ্ছে গ্যাসের। এই গ্যাস থাকে না বেশিরভাগই অংশে। রাস্তাঘাটের অবস্থা খারাপ আছে, মনে করেন যে চলাফেরার সমস্যা আছে, কিছু মাদক আছে, এটারে ঠিক করার দরকার আছে। ঢাকা ৬-এর ভোটারদের চাওয়া খুব স্পষ্ট: জলাবদ্ধতা স্থায়ী সমাধান, মাদকমুক্ত এলাকা, নিরাপদ সড়ক, অগ্নি নিরাপত্তা, কর্মসংস্থান ও ক্ষুদ্র ব্যবসায় সহায়তা। হ্যাঁ, এই যে রাস্তাঘাট ভাঙ্গাচুরা থাকে, আমাদের কাজবাজ করতে কষ্ট হয়, সমস্যা হয়, ঠিক আছে, এটি যেন সমাধান হয়। দুর্নীতিটা যদি না হয়, ঠিক আছে, এলাকাটা দেখে রাখা ভালো অবস্থা। হ্যাঁ, আর কিছু মাদক আছে, ছোট ছোট বাচ্চাগুলো মনে করেন নেশাগ্রস্ত হয়ে গেছে, এগুলো দেখাশোনা করার কাছেই। নির্বাচনী মাঠে সব দলই উন্নয়নের আশ্বাস দিচ্ছে, তবে ঢাকা ৬-এর ভোটারদের বার্তা পরিষ্কার: ভোট যাবে কথাই নয়, কাজে। ঢাকা ৬ আসনের মানুষ এবার আশ্বাসে বিশ্বাস করতে চান না, তারা চান কাজের প্রমাণ। নির্বাচনের মাধ্যমে সেই পরিবর্তন কি আসবে, সেদিকে তাকিয়ে এলাকাবাসী। আব্দুল্লাহ আল কাউসার, জাগো নিউজ, ঢাকা। প্রায় 2 দশক পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ রাতে চট্টগ্রাম যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানী গুলশানে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন সংবাদ সম্মেলনে একথা জানান। মাহাদি আমিন বলেন, রাত 7:35 বিমানযোগে চট্টগ্রাম যাবেন তারেক রহমান। কাল তিনি ইউথ পলিসি নিয়ে সংলাপে অংশ নেবেন। এ সময় ব্যারিস্টার জাইমা রহমানও অংশ নেবেন রিলস মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সাথে। তারেক রহমান
তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজকে চট্টগ্রামে যাচ্ছেন। সফরের শুরুতে তিনি আজ 24শে জানুয়ারি রাত 7:35 ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানেই রাত্রি যাপন করবেন। আগামীকাল অর্থাৎ 25শে জানুয়ারি সকাল 9:30 স্থানীয় একটি হোটেলে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 300 জন শিক্ষার্থীদের নিয়ে ইউথ পলিসি টকে অংশগ্রহণ করবেন। এই পলিসি টকে তিনি শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে আলোচনা করবেন, মত বিনিময় করবেন, তরুণ তরুণীদের আকাঙ্ক্ষা এবং পরামর্শকে ধারণ করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন। এরপর তিনি চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন। সমাবেশ শেষ করে তিনি যাত্রাপথে ফেনীতে পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। তারপর তিনি কুমিল্লায় যথাক্রমে 14 গ্রাম হাই স্কুল মাঠ, সোয়াগাজী ডিগবাজির মাঠ এবং দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে 3টি পৃথক নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন, বক্তব্য রাখবেন। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জামায়াত সহ 10 দলীয় জোটের প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা। এতদিন জল্পনা কল্পনার মধ্যে থাকলেও এবার প্রচারণার মঞ্চ থেকে দেয়া হলো স্পষ্ট বার্তা। পঞ্চগড়ে নির্বাচনী সভায় 10 দলীয় জোটের পক্ষ থেকে ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তুলে ধরা হয়েছে। এই ঘোষণাকে ঘিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বিস্তারিত জাগো রিপোর্টে। আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে মঞ্চে উপস্থিত হতে দেখতে পাবো ইনশাআল্লাহ। মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার পঞ্চগড়ে নির্বাচনী প্রচারণার মঞ্চে পঞ্চগড় 1 আসনের সংসদ সদস্য প্রার্থী সার্জিস আলম ঘোষণা দিয়েছেন জামাত সহ 10 দলীয় জোটের প্রধানমন্ত্রীর নাম। আর 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমরা এই মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে মঞ্চে উপস্থিত হতে দেখতে পাবো ইনশাআল্লাহ। মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রার্থী ডক্টর শফিকুর রহমান। এই ঘোষণা যেন নতুন উত্তেজনা যোগ দিয়েছে দেশের রাজনৈতিক বাগানে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে 22 ডিসেম্বর থেকে এবং মূল 2টি রাজনৈতিক ব্লকই ব্যস্ত সময় পার করছে। বাংলাদেশের দীর্ঘদিন ধরে একক শীর্ষ নেতাকে সামনে রেখে দল বা জোট নির্বাচনের প্রচারণা চালানোর প্রথা প্রচলিত। বিএনপি নেতৃত্বাধীন জোটে যেমন তারেক রহমানকে সামনে রাখা হয়েছে, তেমনি আওয়ামী লীগ একসময় শেখ হাসিনা বা শেখ মুজিবকে নেতৃত্বে রেখেছে। কিন্তু জামাত সহ 10 দলীয় জোটে একক নেতৃত্ব বা প্রধানমন্ত্রীর প্রার্থী এতদিনই স্পষ্টভাবে নির্ধারিত হয়নি। জোটের যৌথ নেতৃত্বে 10 দল মিলিতভাবে কাজ করে আসছিল। পঞ্চগড়ে আজকের মঞ্চ সভায় সার্জিস আলমের ঘোষণায় যে স্পষ্ট হলো, নির্বাচনে জামাত সহ 10 দলীয় জোটের আনুষ্ঠানিক প্রধানমন্ত্রীর প্রার্থী হিসেবে ডক্টর শফিকুর রহমানকে সামনে আনা হয়েছে। এটি হয়তো জোটের নেতাদের মধ্যে এখনো চলমান আলোচনার বাইরে, কিন্তু প্রচারণার মঞ্চে এটি নির্বাচনী কৌশলের একটি স্পষ্ট বার্তা হিসেবে ধরা হচ্ছে। মামদুহা রাইসা, জাগো নিউজ। রাজধানীর তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাবির হত্যার অন্যতম শুটার মোহাম্মদ রহিমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। চাঁদাবাজি ও দখল বাণিজ্যের কারণে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী বিনাশ দাদা ওরফে দিলীপের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটে। শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, চাঁদাবাজি ও দখল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্ব থেকে তার নির্দেশে রহিম এবং জিন্নাত কিলিং মিশনে সরাসরি অংশ নেয়। রহিমকে গতকাল নরসিংদী থেকে 2টি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে। এর আগে রহিমের আপন ভাই হত্যার অন্যতম পরিকল্পনাকারী বিল্লাল ও আব্দুল কাদেরকেও গ্রেফতার করা হয়। ইতোমধ্যে হত্যার দায় স্বীকার করে শুটার জিন্নাত আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। তেজগাঁও থানাধীন পশ্চিম তেজতুরী বাজার
হোটেলের সুপারস্টারের গুলিতে অজ্ঞাতনামা দুর্বৃত্তের হত্যার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে। এই ঘটনায় মুসাব্বির সহ 2 জন গুলিবিদ্ধ হয়। আহত 2 জনকে স্থানীয় একটি হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আজিজুর রহমান মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী এই ঘটনা নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। এর ধারাবাহিকতায় শুক্রবার 23শে জানুয়ারি নরসিংদী জেলার মাধবদী পৌরসভার মনোহরদী থানা এলাকায় জনক শাহজাহান খলিফা ভাড়াটিয়ার বসতবাড়ি হতে মুসাব্বির হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 12 রাউন্ড গুলি সহ হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী অন্যতম শুটার রহিমকে গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে নরসিংদী জেলার মাধবদী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার মুড়িগঙ্গা নদীতে ডুবল ফ্লাই অ্যাশ বা ছাই বোঝাই একটি বাংলাদেশি জাহাজ। জাহাজটি পশ্চিমবঙ্গের বজবজ থেকে ফ্লাই অ্যাশ বা ছাই নিয়ে বাংলাদেশে যাচ্ছিল। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার সাগর দ্বীপে ঘোড়ামারা দ্বীপের কাছে মুড়িগঙ্গা নদী পার হওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। ঘটনার পর নদীর আশেপাশে থাকা ট্রলারগুলোর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় এবং খবর দেওয়া হয় দক্ষিণ 24 পরগনা জেলার পুলিশকে। পুলিশ এবং অন্য ট্রলারের নাবিকরা বাংলাদেশি জাহাজ থেকে অক্ষত অবস্থায় 12 জন কর্মীকে উদ্ধার করে। এই ঘটনার পরেই পুলিশ ও জেলা সেচ দপ্তরের উদ্বোধন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জাহাজটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। আগেও আমরা বিভিন্ন সময় বলেছি এবং বিভিন্ন জায়গায় আমরা অভিযোগও করেছি যে এটি একটি আন্তর্জাতিক রুট এবং এই রুটে পার্টিকুলার একটি জায়গাতে এই বাংলাদেশের জাহাজগুলো এসে বারবার ধরে ডোবে এবং দেখা গেছে যে যেসব জাহাজগুলো ঢোকে সেগুলো নদীর বা ইন্টারন্যাশনাল জলপথে চলার উপযুক্ত আছে কিনা বা তার কাগজপত্র ঠিক আছে কিনা সেটা আমাদের দেখা উচিত। এবং ওই জাহাজগুলি থেকে যে ফ্লাই অ্যাশগুলো নদীতে পড়ছে ওটা আমাদের ফিশিং এবং মৎস্য গঙ্গার দূষণের জন্য যথেষ্ট কারণ হতে থাকে এবং সব ছাইগুলো ধুয়ে ধুয়ে নদীতে পড়ে এবং বিভিন্ন সময় আমরা অভিযোগ করছি, তাতেও কোনো কিছু হচ্ছে না। পারস্য উপসাগর ঘিরে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম শেষে ওয়াশিংটনে ফেরার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরানের দিকে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজ বহর পাঠানো হয়েছে। যদিও তিনি এটিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উল্লেখ করেছেন, তেহরান একে স্পষ্ট শক্তি প্রদর্শন হিসেবে দেখছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান হুঁশিয়ারি দিয়েছে নতুন করে হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে, যার প্রভাব পুরো মধ্যপ্রাচ্য বৈশ্বিক অর্থনীতিতে পড়তে পারে। পারস্য উপসাগরের দিগন্তে অদৃশ্য এক ছায়া ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ঝলমলে মঞ্চ ছেড়ে ওয়াশিংটনে ফেরার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই বলে দেন সেই বাক্যটি। ইরানের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বিশাল এক যুদ্ধ জাহাজ বহর। কথাগুলো ছিল শান্ত, কিন্তু বার্তাটি ছিল শীতল আর স্পষ্ট। নজরদারি শুরু হয়ে গেছে। কিন্তু কোথায় বহরটি? ট্রাম্প কিন্তু তা বলেননি। কিন্তু ওয়াশিংটনের করিডোরে গুঞ্জন থামেনি। অসমর্থিত সূত্রে জানা যায় এশিয়া প্রশান্ত অঞ্চল থেকে রওনা দেয়া বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজগুলো ইতোমধ্যেই ইরানের উপকূলে আঘাত হানতে সক্ষম। নীরব রাডার, প্রস্তুত ডেক, সবই যেন অপেক্ষায়। ট্রাম্প মুখে বলছেন তিনি যুদ্ধ চান না, শুধু সতর্কতা। এই শব্দেই তিনি ঢেকে দেন শক্তির প্রদর্শনীকে। তবে সতর্কতার আড়ালে লুকিয়ে আছে পুরনো স্মৃতি। পারমাণবিক কর্মসূচি, 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধ আর 2025 সালের জুনে চালানো বিমান হামলার প্রতিধ্বনি। তিনি স্পষ্ট করে বলেন তেহরান আবার পারমাণবিক শক্তিতে ফেরার চেষ্টা করলে একই ঘটনা ঘটবে।
তেহরানও নীরব থাকেনি। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কলামে উঠে আসে পাল্টা বার্তা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আবার আঘাত এলে এবার সর্বশক্তি দিয়ে জবাব দেয়া হবে। তিনি লেখেন, এটি কিন্তু হুমকি নয়, বাস্তবতা। সতর্ক করে বলেন, এবার সংঘাত হবে দীর্ঘস্থায়ী, ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে আর কাঁপাবে বিশ্ব অর্থনীতিকে। এদিকে পাল্টাপাল্টি দাবির ভিড়ে সত্যের রেখা ঝাপসা হয়ে ওঠে। ট্রাম্পের বক্তব্যে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড ঠেকানোর কৃতিত্ব, ইরানের অস্বীকৃতি, সব মিলিয়ে উত্তেজনার পারদ আরো ঘনীভূত। প্রশ্ন একটাই, পাল্টাপাল্টি হুমকি কি কেবলই ছায়া হয়ে থাকবে, নাকি ইতিহাসের পাতায় আরেকটি যুদ্ধের অধ্যায় লিখতে প্রস্তুত? তুষার ইসলাম, জাগো নিউজ। এবারে খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন টি-20 বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো ভারত থেকে সরানোর শেষ চেষ্টা হিসেবে আইসিসির ডিসপিউট রেজলিউশন কমিটিতে চিঠি দিলেও সেই উদ্যোগ কার্যত ব্যর্থ হতে চলেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবির এই আবেদন শুনানির যোগ্যই নয়, কারণ ডিআরসির কার্যপরিধির বাইরে এই বিষয়টি পড়ে। সম্প্রতি আইসিসি বোর্ড মিটিংয়ে ভোটাভুটির মাধ্যমে বিসিবির ম্যাচ ভারতেই রাখার সিদ্ধান্ত নেওয়া হলে সেটি বাতিল করাতে বিসিবি ডিআরসির দ্বারস্থ হয়। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বিসিবির একটি সূত্র জানিয়েছে, বিসিবি সব সম্ভাব্য পথ খোলা রাখতে ডিআরসিতে গেছে। যদি ডিআরসি বিসিবির বিপক্ষে রায় দেয়, তাহলে শেষ ভরসা হবে সুইজারল্যান্ডের কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস, অর্থাৎ আইসিসি বোর্ড অফ ডিরেক্টরস যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে ডিআরসির কোনো শুনানি করার এখতিয়ারই নেই। আইসিসির একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, বাংলাদেশ ডিআরসিতে যেতে পারে, কিন্তু নিয়ম অনুযায়ী এই মামলাটি শোনারই সুযোগ নেই, কারণ এটি বোর্ড অফ ডিরেক্টরসের সিদ্ধান্তের বিরুদ্ধে। পিটিআইয়ের এক সূত্র আরও জানিয়েছে, আইসিসি বোর্ডের সদস্যরা বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ওপর ক্ষুব্ধ। আইসিসিকে আগে না জানিয়ে কেন সংবাদ সম্মেলন করা হলো, সেটাই তাদের প্রশ্ন। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আইসিসির কাছে অপ্রাসঙ্গিক ব্যক্তি হওয়ায় তার বক্তব্য আইসিসির এখতিয়ারের বাইরে হলেও বুলবুলের এমনটা করা উচিত হয়নি বলে মনে করেন তারা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জলাবদ্ধতা থেকে যানজট, ঢাকা ৬ আসনে অব্যবস্থাপনার নিত্য দুর্ভোগ, উন্নয়নের আশ্বাস সব দলের প্রার্থীদের। প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। 2 দশক পরে রাতে চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান। নতুন চোরের হাত অবশ্যের হুঁশিয়ারি জামাতে আমিরের। অবশেষে জল্পনা কল্পনার অবসান, জামায়াত সহ 10 দলীয় জোটের প্রধানমন্ত্রী হতে পারেন জামায়াত আমির শফিকুর রহমান, ঘোষণা সার্জিস আলমের। মধ্যপ্রাচ্যে টানটান উত্তেজনা, পারস্য উপসাগরে যুদ্ধের ছায়া, ইরানের দিকে মার্কিন যুদ্ধজাহাজের বিশাল বহর, নজরদারি শুরু। এবং আইসিসিকে আগে না জানিয়ে সংবাদ সম্মেলন, বিসিবি সভাপতি বুলবুলের ওপর ক্ষিপ্ত আইসিসির বোর্ড সদস্যরা, দাবি পিটিআইয়ের। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।